আপনাকে সেরোগেসির মাধ্যমে আমাদের অফিসের ফারহান আদ্রাফ স্যারের বাচ্চার মা হতে হবে। ৯ মাস পর ওনার বাচ্চা উনি নিয়ে যাবে। বিনিময়ে ২০ লক্ষ টাকা দেওয়া হবে আপনাকে। মন হতভম্ব। অফিসে এসেই এমন কিছু শুনতে হবে তা ও ভাবতেই পারছে না। কি বলছে এটা ম্যানেজার সাহেব? আর স্যার, উনিও বা কেমন? এতদিন এই অফিসে কাজ করে তো এমন মনে হয়নি বসকে। উনি যথেষ্ট ভালো একটা মানুষ, যথেষ্ট সুদর্শনও বটে। আর ওনার বাচ্চার প্রয়োজন হলে বিয়েও তো করতে পারে। শুধু শুধু আমাকে কেন টানছে এর ভেতরে? হ্যাঁ, আমি এতিম, টাকার প্রয়োজন, তাই বলে এভাবে টাকার লোভী তো না। এমন প্রস্তাব দেওয়ার মানেটা কি? মন দাঁড়িয়ে থাকার ব্যালেন্সটা ঠিক রাখতেই পারল না। পড়ে যেতে নিলেই ম্যানেজার ধরে ফেলে। আমি ঠিক থাকতে পারছি না এটা শুনে। ম্যানেজারকে আমি বাবার মতো দেখতাম, আর উনিও আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন। আর এখন এই বিশ্বাসটা উনি ভেঙে দিয়েছেন। এতদিন যে সম্মানের সাথে বসকে দেখতাম, সেই বসের প্রতি একরাশ ঘৃণা এসে জমলো, সাথে ম্যানেজারের প্রতিও। এসবের মানে কি? আমি তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসি মা, আর তোমাদের বসকেও নিজের ছেলের মতো ভালোবাসি। ওকে ছোট থেকেই দেখে আসছি, অনেক রাগী আর বদমেজাজি। যেটা করবে বলবে ওইটা যেমন করেই হোক করেই ছাড়বে। আর যথেষ্ট ভদ্রও, নিঃসন্দেহে ও অনেক বুদ্ধিমানও। অফিসের অনেক শত্রুকে কিভাবে এক হাতে হ্যান্ডেল করতো, সবাইকে শ্রদ্ধাও করে অনেক। কিন্তু ওর হঠাৎ এই সিদ্ধান্তকে আমি মানতে পারছি না। এটা অন্যায়। ও আমার কোনো কথাই ফেলে না, কিন্তু এই কথার কোনো প্রত্যুত্তর আমি করতে পারছি না। সেই সাধ্য যে আমার নেই মা। তোমার ডিটেলস সব অফিসে আছে। তোমার টাকার দরকার আর ওর বাচ্চার দরকার। আমি বলবো কি, রাজি হয়ে যাওয়াই ভালো। এবার বাকিটা তোমার ইচ্ছে মা। মনের কান ঝাঝা করে উঠল। সাথে সাথেই বেরিয়ে আসলো ওই অফিস থেকে। রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে এসব। কিন্তু এই চাকরিটা যে আমার একমাত্র সম্বল। এত কম পড়ায় কেউ চাকরি দেয় না। আর এই একটা মাত্রই বড় অফিসে চাকরিটা পেলাম। কিভাবে কি ভেবে দিয়েছে এটাও জানি না। এই অফিসে সব উচ্চশিক্ষিত লোক, তাও ওনাদের কথার ধরনেই বোঝা যায়। আমাকে দিয়েছিল প্রিন্টের কাজ, কারণ এই একটা কাজই তুলনামূলক সহজ ছিল, আর তেমন পড়া নিয়েও না। তবুও সন্তুষ্ট ছিলাম এই চাকরি নিয়ে। কিন্তু এখন কি হবে, কিভাবে চলবো আমি মন, আমার বাবা মা কে এটাও জানি না। আমি বড় হয়েছে অনাথ আশ্রমে, ওখান থেকে ইন্টার পর্যন্ত পড়তে পেরেছি। স্বাভাবিকভাবে ওখানে নিয়ম অনুসারে 18 বছর পার হওয়ার পর আমারও বের হয়ে যেতে হলো। 4 মাস আগেই আমার 18 বছর পূরণ হয়েছিল। ওখান থেকে বাইরেই কই যাব ভাবতে ভাবতে মেয়েদের একটা মেসে উঠেছিলাম। মেসে ওঠার আগে কিছু অগ্রিম টাকা দিতে হয়, কিন্তু আমার ওই অল্প টাকাও ছিল না। অনেক কষ্ট করে মেসে থাকার সুযোগ পেয়েছিলাম। বলেছিলাম আমাকে 1 মাস সময় দেওয়ার জন্য। তারপর লেগে গেলাম টিউশন অথবা যে কোনো ধরনের চাকরির খোঁজে। এই শহরে টিচারের অভাব নেই, তাই এত অল্প পড়াতে টিউশনই পাচ্ছিলাম না। একদিকে মেসে অনেকগুলো টাকা বাকি রয়ে গিয়েছিল। শেষবারের মতো উনি আমাকে 1 মাসের টাইম দিয়েছিল। আবার এদিকে অ্যাডমিশন টেস্ট আর অনার্সের ভর্তির তারিখের শেষ তারিখ চলে আসছে, আর এদিকে আমি টাকা জোগাড় করতে পারলাম না এখনো। কি করব ভেবে পাচ্ছি না। কিন্তু এখন এই চাকরিটাও যদি ছেড়ে দিতে হয়, কই যাব আমি? এসব ভাবতে ভাবতে সেন্সলেস হয়ে পড়ে মন। অন্যদিকে ফারহান আদ্রাফ গাড়ি নিয়েই বের হয়ে গিয়েছেন অফিস থেকে। মন বের হওয়ার সাথে সাথেই ও ওপরে তালার কাছে জানালা দিয়ে দেখছিল মনের তাড়াহুড়ো করে বের হওয়াটা। মনকে ফলো করার জন্যই ড্রাইভিং আস্তে করেছে ও। ফুটপাত দিয়ে হাঁটা মনকে অন্যমনস্ক লাগছে। হয়তো কিছুক্ষণ আগের বিষয়টা নিয়ে ভাবছে ও। কিন্তু ও জানে শেষ পর্যন্ত মন রাজি হবেই, এই শর্ত দিয়ে না হলেও অন্য আরেকটা শর্ত দিয়ে। কারণ ওর এখন টাকার ভীষণ দরকার। ড্রাইভিং করার ফাঁকে ভাবছে মেয়ে জাতিকে ও বিশ্বাস করতে পারবে না কোনো দিন। না হলে মনকে ও নিজের জীবনের সাথে
একেবারে আবদ্ধ করে ফেলত। ওর যে ছোটকাল থেকে একটা ঘটনার জন্য মেয়েজাতির ওপরে সব বিশ্বাস টুনকো হয়ে গিয়েছে। এইভাবে ওর যে মন মানে না, কিন্তু মন না মানলেও করতে যে হবেই। যে সম্পর্কের শুরুতে কোনো বিশ্বাস থাকবে না, সেই সম্পর্ক কিভাবে পূর্ণতা পাবে? এই বাচ্চাটার ভেতরে ও মনের অস্তিত্ব দেখবে। এসব ভাবতে ভাবতে একসময় খেয়াল করল মন ফুটপাতে লুটিয়ে পড়েছে। দ্রুত বেগে গাড়িটা চালিয়ে মনের পাশে যেতেই দেখল মন সেন্সলেস হয়ে পড়েছে। ততক্ষণে মানুষ ঘিরে ধরেছে ওকে, কয়েকজন পানি ছিটাও দিচ্ছে, কিন্তু মনের কোনো সাড়া নেই। ফারহান দ্রুত বেগে ওখানে গিয়ে মানুষকে সরিয়ে মনকে কোলে তুলে নিতেই কয়েকজন আটকে দেয়। ওরা বলে, আপনি কেডা? এভাবে হুটহাট একটা মেয়ে মানুষকে কোলেই বা কেন নিতেছেন? আদ্রাফ জানে এদের সাথে কথায় লাগলে আর ছুটতে পারবে না। মুখ ফসকে ওর জবাব বের হলো, অতি কাছের একজন। এটা বলে ও মনকে কোলে করে নিয়ে গাড়িতে উঠিয়ে নিল। ওই লোকগুলো আর কিছু বলল না। আদ্রাফ গাড়িতে উঠেই ও ড্রাইভিং সিটের পাশে মনকে বসিয়ে এক হাত জড়িয়ে ধরে রেখেছে, আর অন্য হাতে মোবাইল নিয়ে প্রথমেই ওর কাছের বন্ধু শুভ্রকে কল দিল। শুভ্র কল ধরতেই আদ্রাফ বলল, কই তুই? হাসপাতালে আছিস? ওই দিক থেকে শুভ্র হ্যাঁ বলতেই আদ্রাফ কল কেটে দিল। তার এখন অন্য কোনো দিকে খেয়াল নেই, তার একমাত্র খেয়াল মনের দিকেই। মোবাইল রেখে মনের মাথা নিজের এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে ড্রাইভিং করতে লাগলো। তার এখন দ্রুত পৌঁছাতে হবে। হাসপাতালে পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে মনকে কোলে নিয়ে ওর বন্ধু শুভ্রর কেবিনের সামনে গিয়ে কল দিল। সব মানুষ তাকিয়ে আছে, কিন্তু আদ্রাফের সেদিকে খেয়াল নেই। শুভ্র কেবিন থেকে বের হয়ে বন্ধুর কোলে মেয়ে দেখেই অবাকের চরম পর্যায়ে চলে গেল। এটা কিভাবে সম্ভব? আদ্রাফের কোলে মেয়ে! যে ছেলে মেয়ে জাতিকে সহ্য করতে পারে না, সেই ছেলের কোলে মেয়ে! শুভ্র আদ্রাফের কাছে এসেই বলার জন্য মুখ খুলল। আরে দোস্ত, এটা কি দেখ? কথা সম্পূর্ণ হওয়ার আগেই আদ্রাফের গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল। তার এতক্ষণ হুঁশই ছিল না রোগীকে দেখার, বন্ধুর কথা ভাবতে গিয়ে। আরে তেমন কিছু না, অতিরিক্ত টেনশন আর স্ট্রেস নেওয়ার জন্য এমনটা হয়েছে। আর খাবারের অমনোযোগের জন্য ঠিকমতো খাবার খেলেই হবে। আর এখন আপাতত কিছু ওষুধ দিচ্ছি, এইসব চলুক। আদ্রাফ যেন হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ তো ও নিজের ভেতরে ঠিক থাকতে পারছিল না। আদ্রাফ মনের পাশে বসে ওর এক হাত নিজের হাতের মুঠোয় নিল। কিছুক্ষণ তাকিয়ে থাকলো মনের দিকে। শুভ্রকে কিছু খাবার আনার ব্যবস্থা করতে বলল। শুভ্র তাই করল। তার হাসপাতালের কর্মচারীকে অর্ডার দিয়ে আসলো। আর ততক্ষণে আদ্রাফও উঠে এলো। এই কিছু সময় শুভ্র আদ্রাফকে দেখেই বুঝে গেছে। শুভ্র আদ্রাফের পাশে এসে দাঁড়ালো। ভালোবাসিস ওকে? জানি না। বলে দিলেই তো হয়। আমার জীবনে কোনো নারীকেই জড়াবো না। এই কথার প্রতিউত্তরে কিছুই বলতে পারল না শুভ্র, কারণ ও জানে আদ্রাফকে এখন যেভাবেই বুঝাক না কেন ও বুঝতে চাইবে না। আর কী বা বুঝাবে আদ্রাফকে? ও নিজেই তো জানে আদ্রাফের একটা কালো অতীত আছে, যেই ট্রমাটা থেকে এখনও আদ্রাফ বের হয়ে আসতে পারেনি। মন চোখ খুলেই হতবাক, কারণ ওর সামনে স্বয়ং আদ্রাফ দাঁড়িয়ে আছে। চারদিকে তাকিয়ে বুঝতে পারল এটা একটা হসপিটাল, কিন্তু মন হাসপাতালেই বা কিভাবে আসলো? আর তার সামনেই বা ফারহান আদ্রাফ স্যার কেন আসবে? মন এটা ওর ভ্রম মনে করে চোখ বন্ধ করে আবার খুলল। না, এটা তো ভ্রমের মতো মনে হচ্ছে না। না, হয়তোবা মনের চোখের ভুল হতে পারে। যেই ভাবা সেই কাজ। বেড থেকে নেমে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে আদ্রাফ হতভম্ব।
এই মেয়ে কি পাগল নাকি? সেন্স ফিরেই পাগলের মতো করছে। এখন আবার দৌড়ে ওয়াশরুমেই বা কেন গেল? আমি ওয়াশরুম থেকে বেরিয়েই আধ বালতি পানি মেরে দিলাম ফারহান আদ্রাফ স্যারের গায়ে। হোয়াট ননসেন্স! আদ্রাফ রেগে চোখ মুখ লাল করে চিৎকার দিল। হিয়া আল্লাহ, তার মানে এটা ভ্রম নয়? কি করলাম এটা? নিজের মাথায় নিজেই বাড়ি মারতে ইচ্ছে করছে এখন। আদ্রাফ মনকে বিড়বিড় করতে দেখে আরেকটা জোরে ডাক দিল, আর এতেই মনের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। স্যার, স্যার, আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আদ্রাফ আর কিছু না বলে দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংযত করে পাশের খাবারের প্যাকেটটা মনের হাতে দিল। খাবার ঠিক মতো খাবে আর অতিরিক্ত টেনশন করবে না। এখন এই খাবারগুলো খেয়ে নাও চটজলদি। ফারহানের এই কেয়ারনেস দেখে হঠাৎ মাথায় আসলো, আমি হসপিটালে কি করছি? এতক্ষণ এইসবের কারণে খেয়ালই ছিল না। আর এই ডাক্তারই বা কেন আসলো? সকালের কথাগুলো ভাবতেই মন বিস্ফোরণ চোখে আদ্রাফের দিকে তাকালো, আর পাশের ছোট টেবিল থেকে ফল কাটার ছুরিটা হাতে নিল। এই আপনি আমাকে সেগ্রিগেশন করাতেই এনেছেন, তাই না? এই জন্যই এত কেয়ারনেস আমার প্রতি। আমি এতক্ষণ ভুলেই গেছিলাম সকালের কথাগুলো। খবরদার এক পাও আমার দিকে এগোলে আপনি আমার অফিসের বস, এটা ভুলে যাব। এই ছুরিটা দিয়ে জবাই করে মেরে ফেলবো একদম। ওইটা ফল কাটার ছুরি, ওইটা দিয়ে জবাই করতে পারবে না তুমি। ছুরি দিয়ে সর্বোচ্চ হাত কাটা যায়, জবাই না। এতদিনে এটাও শিখলেন না স্ট্রেঞ্জ? আমি বাচ্চা ভেবেছি তোমাকে, কিন্তু তুমি দেখছি আমার ভাবনার চাইতে বেশি বাচ্চা। মন, ততক্ষণে শুভ্র কেবিনে ঢুকলো আবার। যেটাই কাটা যাক ওইটাই কেটে দেব। আর এই ডাক্তার এখানে কেন? আমি কিন্তু এখন চিৎকার করব বলে দিলাম, আর নয়তো দুইজনকে একসাথে খুন করে ফেলবো। এটা শুনেই শুভ্র পেট ধরে জোরে জোরে হাসতে শুরু করলো। ওর হাসি দেখেই মন বোকা বোকা চাহনি। এখানে হাসির কি কইল মন? আদ্রাফ, দোস্ত, শেষ পর্যন্ত এই বাচ্চাটাকেই পেলি। শুভ্র হাসতে হাসতে আদ্রাফকে কথাগুলো বলতেই আদ্রাফের দিকে তাকাতে চুপ হয়ে গেল আদ্রাফের রাগী চেহারা দেখে। আর এদিকে মন তো তেলে বেগুনে জ্বলে উঠল বাচ্চা বলার কারণে, কিন্তু এখন চুপ থাকাটাই শ্রেয় মনে হচ্ছে। কোনো মতেই এখান থেকে বের হতে পারলেই হলো। এখানেই থাকার ইচ্ছে আছে নাকি? চাইলে ব্যবস্থা করতে পারি। বাসায় যাওয়ার ইচ্ছে নেই? গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কানে আসতেই মনের খেয়াল হলো ও একা একা দাঁড়িয়ে বিড়বিড় করছিল। আদ্রাফ শুভ্রকে বলে বেরিয়ে যেতেই মন এক নজর শুভ্রের দিকে রাগী চোখে তাকিয়ে বের হয়ে গেল। মন গেট দিয়ে বের হতেই দেখে আদ্রাফ স্যার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বোধহয় মনেরই অপেক্ষায়। আদ্রাফকে না দেখার ভান করে রিকশা ডাকতে লাগলো, আর তা দেখেই আদ্রাফ বলে উঠল, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয় যে আমি গাড়ির দরজা খুলে তোমায় ঢোকার সুযোগ করে দিব? আমার সাথে আপনার শুধুমাত্র এমনি স্বাভাবিক কর্মচারীর সম্পর্ক, এর বাইরে কিছুই নেই। আপনি কি সব কর্মচারীদের এইভাবে গাড়িতে করে বাসায় পৌঁছে দেন? যদি দেন তাহলে উঠবো, আর না হলে আলগা পিরিত দেখাতে আসবেন না। এই বলে মন রিকশায় উঠে গেল। আর এইদিকে আদ্রাফের চোয়াল শক্ত হয়ে গেছে। আজ একদিনে এই মেয়েটার সাহস এতটাই বেড়ে গেছে। এতদিন তো এমন মনে হয়নি। সেই মেয়ে এখন এই ফারহান আদ্রাফের সাথে তর্কে জড়ায়। মন রুমে ঢোকার সাথে সাথেই পাশের বেড থেকে মিম বলে উঠল, কই ছিলি এতক্ষণ? এতবার কল দিয়েছিলাম ধরিসনি। জানিসই তো এই সময় কাজে থাকি। জানার পরেও হঠাৎ এতবার কল কেন দিলি? হোস্টেলের দায়িত্বরত কুটনি মহিলাটা আসছিল তোকে খোঁজার জন্য। বলেছে এইবারে আর সুযোগ দিবে না। আমাকে দিয়ে তোর মোবাইলে কল দিছিল। তুই কল না ধরার কারণে রাগী মুডে বের হয়ে গেছিল। তুই আসলে দেখা করতে বলছিল। কি করবি মুন? আমারও তো এবার বাবা এখনো গ্রাম থেকে খরচ পাঠায়নি, আর টিউশনের বেতন
আর একটা কাজই বা কীভাবে জোগাড় করব। পরদিন যথাক্রমে মন রেজিগনেশন লেটার নিয়ে অফিসে হাজির হলো। এর মধ্যেই ও যা ভাবার ভেবে নিয়েছে। ওর টাকার প্রয়োজন ছিল, তবে এভাবে নয়। অফিসে ঢুকেই জানতে পারল আজকে ফারহান আদ্রাফ স্যার কয়েকদিন অফিসে আসবে না। অফিসের কিছু কাজে বাইরে গিয়েছেন আজ সকালে। ভালো থাকবেন আঙ্কেল, এতদিন মেয়ের মতো করে অনেক ভালোবাসা দিয়েছেন, এটার ঋণ কখনো শোধ করতে পারবো না। কিন্তু মা, এভাবে হুট করে এমন সিদ্ধান্ত? তোমার তো চাকরিটার ভীষণ প্রয়োজন। দরকার হলে খেটেই খাবো, মানুষের বাসায় কাজ করে খাবো, তবুও নিজের সম্মান নিয়ে কথা বলতে দিব না কাউকে। জানেন আঙ্কেল, আমি ছোটকাল থেকেই অনাথ, কোনো দিন বাবা মা কী জিনিসের মর্ম বুঝিনি। তাই তো কেউ একটু মা বলে কথা বললেই বাবার অনুভূতি আসতো আমার। আপনাকেও আমি বাবার মতোই ভাবি, সব সময় মনে রাখবো আপনাকে। আর একটা অনুরোধ আঙ্কেল, স্যার এই কয়দিন অফিসের খবর নিলে আমি চলে যাওয়ার কথাটা বলিয়েন না। উনি যেদিন অফিসে আসবে ওই দিনই বলিয়েন। আসি আঙ্কেল, ভালো থাকবেন। ম্যানেজার ছলো ছলো চোখে মনির যাওয়া দেখতে থাকলো, কিছুই বলতে পারল না। আজকালকার ছেলেমেয়েরা তো বাবার উপরেই পুরোপুরি নির্ভরশীল। প্রতিদিন তাদের টাকা চায়। বন্ধুদের সাথে আজ এখানে যাবে, কাল ওখানে যাবে, বাবার টাকা দিয়ে সব ফুর্তি করে। এত ছেলে মেয়েদের ভিড়ে মনের মতো এমন মেয়ে পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার। মন রুমে এসেই মিমের পাশে বসলো। মিম ওর ব্যাগ গুছানোর পাশাপাশি মনের ব্যাগ গুছিয়ে রেখেছে। মন পাখি শোন, আমার টিউশনে আমি তোর কথাগুলো শুনে দুপুরে ছাত্রীর মায়ের কাছ থেকে কল করেছিলাম। বলেছি আমি আমার বাসায় চলে যাচ্ছি একবারের জন্য। তখনই উনি আমাকে বিকালে যেতে বলেছিল ওনার বাসায়। তুই ঘুমছিলি তাই আর ডাকিনি। আগের মাসের টাকাগুলো উনি যে কোনো কারণে দিতে পারেননি, আর এই মাসের টাকা সহ এখন মোট 2 মাসের টাকা দিয়ে দিয়েছে। আর জানিসই তো এই টিউশনগুলো আমি শখের বশেই করতাম, আমার খরচ তো আমার বাবাই পাঠিয়ে দেয়। কালকে যাওয়ার সময় আমি তোর হোস্টেল ভাড়া দিয়ে দিব। আর বাবা মাকে কল করে বলছি আমি তোর কথা, ওনারা সব শুনে বলেছে তোকে সহ আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। এই ঢাকা শহরে নাকি তোকে দেখবে একটা মেয়ে। এবার সব ক্লিয়ার মন পাখি তোর? আর কোনো প্রশ্ন আছে তোর? এবার হাস একটু, মুখটাকে এমন হুতুম বাজার মতো করে কেন রেখেছিস? তুই জানিস তোকে হাসলে কি স্নিগ্ধময়ী মায়াবতী লাগে? হঠাৎ মিমের ধাক্কায় নিজের সেন্স ফিরে পেল। কি রে মন, কই হারিয়ে গেছিলি? এতক্ষণ ধরে ডাকছি তোকে, তোর কোনো খবরই নাই। কি এত ভাবিস? ভাবছি তুই না থাকলে আমার যে কি হতো, হয়তো বা আমার কোনো অস্তিত্বই থাকতো না। এই মন এতদিনে শেষ হয়ে যেত। তোর মতো বোনের মতো বান্ধবী পেয়ে আমি ভাগ্যবতী রে। আরে দূর পাগলি, তুই জানিস তোর চেয়ে আমি বেশি ভাগ্যবতী তোকে পেয়ে। জানিস আমার লাইফে তুই আসার আগে বাবা আমার জন্য পুরো মাসের টাকা একসাথে পাঠায় দিত, কিন্তু আমি সেগুলো বন্ধুদের সাথে এইখানে ওখানে গিয়েছিলাম, 5 দিনে শেষ করে ফেলতাম। তারপর আবার টাকার জন্য বলতাম, আর বাবার একমাত্র মেয়ে হিসেবে যখন তখন টাকা দিয়ে দিত। এই নিয়ে মায়ের রাগের শেষ ছিল না, কারণ মেয়ে যখন যেটা খুঁজে তখন দিলে নাকি বেশি অভ্যেস খারাপ হয়ে যাবে। বাবাও আমাকে অনেক বোঝাতো, কিন্তু কথাগুলো আমি কানেই তুলতাম না। তুই আমার পাশে আসার পর আমি আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছিলাম, কারণ তোকে দেখতাম সবসময় কোনো কাজ থেকে টাকা পেলেই ওগুলো কোনো এক কাজে লাগাবি, তা আগে থেকে হিসেব করে রাখতি, বাড়তি টাকা কোথাও খরচ করতি না। তখন বুঝলাম জীবন একজনের জন্য এক এক রকম। আমরা একই বয়সের হয়েও দুজন দুই মেরুর। তুই কত পরিশ্রম করিস, আর আমি বাপের টাকা উড়াই বন্ধুদের সাথে। এরপর আমিও তোর দেখা দেখি টিউশন নিলাম, বাবা থেকে বাড়তি টাকা আর নিতাম না। বন্ধুদের সাথে এদিক ওদিক ঘোরাফেরা ছেড়ে দিয়েছি, গেলেও হিসেব করে। বাবা মাও আমার চেঞ্জের কারণ ধরতে পারেনি। কাল রাতেই বললাম তোর কথা। এই দিক দিয়ে কিন্তু আমি তোর চেয়েও ভাগ্যবতী মন পাখি। সত্যি জীবন এক একজনের জন্য এক এক রকম, এক একজন এক একভাবে জীবনটাকে উপভোগ করে। মনে শোন, আমরা কিন্তু একই ভার্সিটিতে ট্রাই করবো অনার্সে, বুঝছিস? তুই টেনশন করিস না, আমি বাবাকে বলে দিয়েছি, এখন শুধু যাওয়ার পালা। মন মিমের দিকে আবারও তাকিয়ে মুচকি হাসি দিল। আচ্ছা মিম, আমাদের টিকিটের কি খবর? কয়টায়?
আরে এসবের জন্য আমি আছি, তোর এক্সট্রা টেনশন নেওয়ার দরকার নেই। আর টিকিট নিয়ে ফেলেছি রাত 11টার। হোস্টেলের সব ভাড়া পরিশোধ করে সবাইকে বিদায় দিয়ে ব্যাগ নিয়ে মন আর মিম বেরিয়ে গেল হোস্টেল থেকে 9:30টায়। রিক্সা করে স্টেশনে যেতে আধ ঘন্টার মতো লাগবে। যেতে যেতেই দেখে নিচ্ছে প্রিয় শহরটাকে, যে শহরে ছোটকাল থেকেই সব স্মৃতি। আদ্রাফ, আপনাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। আপনার জন্যই আজ আমি প্রিয় শহরটা ছেড়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর বাসে উঠল দুজনে। প্রায় যাত্রীরা নিজের আসন বাছাই করে বসে পড়ল। আস্তে আস্তে সব সিট পূর্ণ হলো। বাসও নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে লাগলো। মন জানালা দিয়ে শেষবারের মতো প্রিয় শহরটাকে দেখে নিচ্ছে। কত স্মৃতি এই শহরে। বাস যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে নিজের সবচেয়ে আপন কিছু হারিয়ে ফেলছে। নিজের অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। চট্টগ্রাম গিয়ে পৌঁছাতে প্রায় সকাল হয়ে আসে। বাস স্টেশনে ওদের নিয়ে এসেছেন মিমির বাবা। মিম বাস থেকে নামার সাথে সাথেই বাবাকে দেখে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আর ওর বাবাও এতদিন পর নিজের আদরের দুলালিকে দেখে পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনের মনে হয় পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এটি একটি। মেয়ে বাবাকে জড়িয়ে ধরে আর বাবা মেয়ের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দেয়। মন ভাবতে থাকে, আমারও বাবা থাকলে এমন একটি সুন্দর মুহূর্ত হতো। আফসোস। কি রে মা, ওখানে দাঁড়িয়ে কেন? আস এখানে। মন একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো মা, তুমি কেমন আছো? মা, মিমের থেকে তোমার কথা অনেক শুনেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। এবার চলো, বেশি দেরি করলে মিমের মা আবার আস্ত রাখবে না। অনেকদিন পর তার মেয়েকে নাকি দেখবে। মিম, চলে আসো গাড়িতে। বাসায় পৌঁছেই মিমের মায়ের সাথে কৌশলাদি শেষ করে মিম আর মন রুমে আসলো। রুমটা বেশ সাজানো গুছানো। বোধহয় মিম আসবে তাই পরিপাটি করে রেখেছে। এই রুমে মন আর মিম একসাথেই থাকবে। মন, তুই আগে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর আমি যাব। ততক্ষণে আমি আমাদের কাপড়গুলো গুছিয়ে রাখি। আচ্ছা। ফ্রেশ হয়ে বের হতেই দেখে মনের সব কাপড় ব্যাগ থেকে বের করে আলমারিতে গুছিয়ে রেখেছে মিম। বিছানায় বসতেই দরজা নক করার শব্দ। মন তাকিয়ে দেখে আন্টি দাঁড়িয়ে। আরে আন্টি, ভেতরে আসুন, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আন্টি একটা মুচকি হাসি দিয়ে ভেতরে ঢুকলো। মিমের মতো এই পুরো পরিবারটাও অনেক ভালো। অবশ্য পরিবার বলতে শুধু মা বাবাই আছে, আর কেউ নেই। মা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? মিমের কাছ থেকে তোমার সব কথা শুনেছি। কোনো কিছুতে মন খারাপ করে থাকবে না। এখন থেকে আমরা আছি তোমার সাথে। নিজেকে আর একা ভাববে না, ঠিক আছে? মিম যেমন আমাদের মেয়ে, তেমনি তোমাকেও আমাদের মেয়ের মতন ধরে নিব। আর তুমিও সব শেয়ার করবে আমাদের সাথে। মনে করো আমরাই তোমার আর একটা মা বাবা। আন্টির কথা শুনে মনে হলো নিজেরই মায়ের ঘ্রাণ পাচ্ছে মন। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই কান্না যে খুশির কান্না। কে বলেছে জীবন কঠিন? এই তো, জীবনকে মানিয়ে সামনে এগিয়ে যেতে পারলেই জীবনের মানে পাওয়া যায়। জীবন এত সুন্দর তা আজকের আগে মনে হয়নি। এই দেখুন, আমি একটা পরিবার পেলাম, আবার মায়ের মতো আন্টি আর বাবার মতো একটা আঙ্কেল পেলাম, আর একটা বোন সমান বান্ধবী পেলাম। মিমের মা পরম মমতায় দুহাত দুজনের মাথায় বুলিয়ে দেন। হয়েছে, এইবার ওঠ। সারা রাত জার্নিতে তো তোরা কিচ্ছু খাসনি মনে হয়। আমি নিচে গিয়ে খাবার তৈরি করছি, তোরা আয়। আচ্ছা, আসতেছি আমরা। নিচে গিয়ে খাবার খেয়ে মিমের সাথে রুমে এসে গেল মন। মিমের বাবা বলেছেন নিজের মতো করেই থাকতে এখানে।
আর ভার্সিটির অ্যাডমিশন নিয়ে যা করার উনিই করবেন। মন শোন, ঘুম থেকে উঠেই বিকালে আমরা বাইরে যাব, কেমন? তোকে দেখাবো আমাদের চট্টগ্রাম। আপাতত একটু এদিকেই যাই ঘুরতে, এখন ঘুমা। মন একটা মুচকি হাসি দিয়ে শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথেই চোখে এক রাজ্যের ঘুম এসে ধরা দিল। আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দিল। এভাবেই কেটে গেল 3 দিন। এই 3টা দিন মনের জীবনের সেরা দিন মনে হলো। চট্টগ্রাম আসার পর মনে হচ্ছে তার মতো সুখী আর কেউ নেই। 2 দিন পর নতুন ভার্সিটিতে যাবে মন। মিমের বাবা সব ব্যবস্থা করে ফেলেছেন। অন্যদিকে আদ্রাফের আজ খুশির দিন। এতদিন অনেক কষ্ট করে নিজেকে ওখানে মানিয়েছিল সে। এই 5 দিন ওর মনে হয়েছিল কয়েকশো দিনের মতো। এতদিন কেউ একজনের শূন্যতা অনুভব করেছিল। আজ মনে হলো অনেক দিনের অপেক্ষার অবসান। অফিসে ঢুকেই ম্যানেজার থেকে আগে অফিসের সব খবরাখবর নিল। তারপরে নিজের কেবিনের দিকে হাঁটা ধরল। ওর কেবিন মনের কাজের জায়গাটা পার করে যেতে হতো। কেবিনে ঢোকার সময় একবার ওই জায়গাটা চোখে পড়ল, কিন্তু জায়গাটা খালি। হয়তো মন এখনও আসেনি। কিন্তু মন তো এই 1 মাসের একদিনও দেরি করে আসেনি। যাক, হয়তোবা কোনো কারণেই দেরি হচ্ছে, আসবে। তবুও কিছু একটার শূন্যতা অনুভব হচ্ছে আদ্রাফের। আজ ভাবতে ভাবতেই চেয়ারে গা এলিয়ে দিল আদ্রাফ। কাল রাতে ডিল কনফার্ম করে রওনা দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে। মাঝরাতেই পৌঁছেছিল। অন্য সময় হলে কোনোদিনও এই দিনে অফিসে আসতো না ও, কিন্তু আজ এসেছে কোনো একটা বিশেষ কারণে, যেটা না করলে ওর মন শান্তি পাবে না। ভীষণ টায়ার্ড লাগছে ওর। স্যার, আসতে পারি? আঙ্কেল, আপনাকে কয়বার বলবো আমাকে স্যার না ডাকার জন্য? আমি আপনার ছেলেরই মতো। আচ্ছা বাবা, আসলে আমি একটা কথা বলার জন্য এসেছি। জি বলুন আঙ্কেল। আসলে আঙ্কেল, ভয় পাওয়ার কি আছে? অফিসে কোনো কিছুর ভুল হয়েছে? আপনাকে আমি আমার বাবার মতোই দেখি। কোনো দিন কোনো ভুল নিয়ে আপনার উপর আওয়াজ করে কথা বলেছি? আপনি নিশ্চিন্তে থাকুন, বলে ফেলুন। কোনো ভুল হলে আমি সমাধানের ব্যবস্থা করছি। আসলে তা না, তো এটা মনের রেজিগনেশনের লেটার। ও আপনি বাইরে যাওয়ার দিনই চাকরি ছেড়ে দিয়েছি। হোয়াট? আপনি আমাকে আগে বলবেন না? আজ 5 দিন হয়ে গেল। আদ্রাফ চেয়ার ছেড়ে উঠে জোরে চিল্লিয়ে বলল, আসলে ও আমাকে মেয়ের মতো করে অনুরোধ করে বলেছিল, আপনি না আসা পর্যন্ত বলতে বারণ করেছিল, তাই বলতে চেয়েও পারিনি। আদ্রাফ জোরে কিছু বলতে চেয়েও বলতে পারল না। ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করবে ভেবে পাচ্ছে না। কোথাও যেন ও শূন্যতা অনুভব করছে। চোখগুলো 2 মিনিট লাল বর্ণ ধারণ করেছে। মাথা ব্যথা করছে ভীষণ। এই ট্রমা থেকে ওকে একমাত্র শুভ্রই বের করতে পারবে। আদ্রাফ মোবাইল নিয়েই শুভ্রকে কল করলো। শুভ্র? শুভ্র কই তুই? দ্রুত আমার অফিসে আয়। আঙ্কেল, মনের ডিটেলসটা আনুন। ম্যানেজার হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বের হয়ে গেল। ওর এখন নিজেরই খারাপ লাগছে। মনের কথা মেয়ের মতো করে ভাবতে গিয়ে আদ্রাফকে আর বলা হয়নি। ওই দিনই বলা উচিত ছিল, কিন্তু আদ্রাফ কেন মনের মতো একজন সাধারণ মেয়ের কাজ ছাড়াতে এত রিয়্যাক্ট করছে? তার মানে কি মনের কাছে ওই দিনের প্রস্তাব দেওয়ার সাথে আদ্রাফের কোনো সংযোগ ছিল? আদ্রাফ তো মেয়ে জাতিকে ঘৃণা করে, তবে বাচ্চাকে নয়। তার মানে কি ওর জীবনের কালো অতীতটার জন্যই মনের কাছে যেতে এত শর্ত জড়িয়ে দিয়েছিল? ম্যানেজারের কাছে এখন সব পরিষ্কার। ওর এখন আদ্রাফের জন্য ভীষণ মায়া হচ্ছে। তার এখন দ্রুত শুভ্রকে সব বলতে হবে, আর মনের ডিটেলসটাও দিতে হবে আদ্রাফকে। এই মুহূর্তে এসব থেকে একমাত্র শুভ্রই পারবে আদ্রাফকে বাঁচাতে। শুভ্রই ওর একমাত্র ছোটবেলা থেকে কাছের বন্ধু। দিগন্ত নীল আকাশে মাঝে মাঝে শুভ্রর ছোঁয়া। আকাশ জুড়ে বিচরণ করছে নাম না জানা অসংখ্য পাখি। পাখিদের এই একটা দিক
অনেক বেশি ভালো লাগে। ওরা যেখানে যাক না কেন ঝাঁক ধরে যাবে। ওদের মতো পিঁপড়াকেও ভালো লাগে মনের। তারাও সবসময় সারি ধরে যায়। তখন মনে হয় সবচেয়ে সুন্দর দৃশ্য এটাই। ক্লাসে বসে জানালা দিয়ে আকাশের সৌন্দর্যে বিমোহিত হচ্ছিল মন। অন্যদিকে শুভ্র অফিসে ঢুকতেই ম্যানেজার শুরু থেকেই সব বলল আদ্রাফের কেবিনে আসতে আসতে। শুভ্র আগে এমন কিছু আন্দাজ করেছিল। আদ্রাফ মেয়েটাকে ভালোবাসে কিন্তু স্বীকার করছিল না। কিন্তু তাই বলে মেয়েটাকে এমন প্রস্তাব দেওয়া কিছুতেই উচিত হয়নি আদ্রাফের। এই মেয়ের জায়গায় যে কোনো কেউই থাকলে রেগে যেত। আর সেই জায়গায় মেয়েটি শুধুই চাকরিটা ছেড়েছে। যাক, এখন এসব ভাবার টাইম নয়। শুভ্র আদ্রাফের কেবিনের দরজা খুলে দেখল আদ্রাফ চেয়ারে গা এড়িয়ে চোখ বন্ধ করে আছে। আদ্রাফ, আদ্রাফ চোখ খুলে সামনে তাকাতেই শুভ্র থমকে গেল। আদ্রাফের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। আদ্রাফ শুভ্রকে দেখেই উঠে এলো চেয়ার ছেড়ে। শুভ্রকে বলল, খুব দ্রুতই মুনের হোস্টেলে যেতে হবে, মুনকে বোঝাতে হবে। আচ্ছা আমি যাচ্ছি ওই হোস্টেলে। ওইখানে গিয়ে মনকে হোস্টেলে পাবো। আমি গাড়ি করে ওকে বুঝিয়ে নিয়ে আসবো তোর সাথে কথা বলার জন্য। না, তোর সাথে আমিও যাব। আদ্রাফ বলল। শুভ্র আদ্রাফের দিকে এক পলক তাকিয়ে হ্যাঁ বদক মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। ওর এখনও বিশ্বাস হচ্ছে না আদ্রাফের মতো একটা ছেলে একটা সাধারণ মেয়ের চাকরি ছেড়ে দেওয়াতে কেন এত রিয়্যাক্ট করবে। শুভ্র এসব ভাবতে ভাবতেই আদ্রাফের গাড়ির পাশে গিয়ে দাঁড়ালো। আদ্রাফ ড্রাইভিং সিটে উঠতেই শুভ্র তার পাশের সিটে উঠে পড়ল। গাড়ি এসে মুনের হোস্টেলের সামনে দাঁড়ালো। তুই গিয়ে হোস্টেলের মালকিনের সাথে কথা বলে আয়, আমি এখানেই আছি। 2 মিনিট পর শুভ্র গাড়ির সামনে এসে হাঁপাতে লাগলো। তা দেখে আদ্রাফ গাড়ি থেকে বেরিয়ে এলো। আদ্রাফ, মন আর ওর রুমমেট 5 দিন আগেই হোস্টেল ছেড়ে দিয়েছে। কি? শুভ্র মাথা নিচু করে ফেলল। আদ্রাফের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করবে ও ভেবে পাচ্ছে না। তুই চিন্তা করিস না আদ্রাফ, আমরা ঠিকই খুঁজে পাবো মনের। শুভ্রের কথায় কিছুটা হলেও শান্ত হলো আদ্রাফ। তার এই ভাই সমান বন্ধুটি ঠিকই খোঁজ দিবে মুনের। আচ্ছা, মুনের জন্য আদ্রাফের এমন পড়ছে কেন? ও তো নারী জাতিকে ঘৃণা করে। এর উত্তর আদ্রাফের নিজের কাছেও নেই। সেদিন তো পুরোটা দিন শুভ্র মুনের খোঁজের চেষ্টা করল। এরপরে 2 দিনও মুনের স্কুল কলেজ সব জায়গাতে গিয়ে দেখল, কিন্তু কেউই মুনের খোঁজ দিতে পারল না। আর এইদিকে আদ্রাফের বেহাল অবস্থা। 2 দিন পরে শুভ্র আদ্রাফের বাসায় এসে দেখল আদ্রাফ রুমের মেঝেতেই বসে 2 হাঁটুর উপর হাত দিয়ে দোয়াকারে বসে মাথা গুজে রেখেছে। এই 2 দিনে অফিসেও যায়নি। কেমন যেন অগোছালো হয়ে গিয়েছে। শুভ্র এখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা আদ্রাফ তো। শুভ্রকে মাথা নিচু করা অবস্থায় দেখে আদ্রাফ মাথা তুলে মৃদু হেসে বলল, পাসনি তাই না? শুভ্র মাথা উপরে তুলে প্রিয় বন্ধুকে দেখে আবার মাথা নিচু করে ফেলল। আজ এই বন্ধুটার জন্য কিছু করতে ইচ্ছা করছে ভীষণভাবে, কিন্তু কিভাবে করবে ও? যে নিজ থেকে হারিয়ে যায় তাকে চাইলেও আর খুঁজে পাওয়া যায় না। আদ্রাফ মৃদু হাসির সহিত বলে উঠল, ভীষণ অগোছালো লাগছে তাকে। চোখ লাল, চোখের নিচে ডার্ক সার্কেল। আজ বুঝতে পারছে মন ওর মনের কোন জায়গাতে ছিল। এখন শুধু আফসোস ছাড়া আর কিছুই করার উপায় নেই। মনের খোঁজ ও কিভাবে পাবে? এই এত বড় শহরে কোথায় খুঁজবে ও মনকে? তাহলে কি সত্যি মন ওকে ফেলে চলে গেল? মন চলে গিয়েছে এটা ভাবতে বুকটা মুচড়ে উঠল। কোথায় যেন একটা শূন্যতা অনুভব হচ্ছে।
মিমিক থেকে চোখ সরিয়ে আবারও আকাশের দিকে মনোযোগ দিল মন। মুহূর্তে এক রাশ বিষণ্ণতা এসে ঘিরে ধরল। আগের জীবনের কথা মনে পড়ে যায়। আজ থেকে 2 মাস আগেও জীবনটা এক অন্যরকম ছিল। আদ্রাফের কথা মনে পড়ে গেল হঠাৎ। হয়তোবা মনকে না পেয়ে আরেক মেয়েকে প্রস্তাব দিয়েছে এতদিনে। কোনো দিন মন ভাবেওনি আদ্রাফ এমন। চট্টগ্রামের জীবন মন্দ কাটছে না, তবু কিছু তিক্ত স্মৃতির কথা মনে পড়ে যায়। আজ ঢাকায় থাকলে তার জীবনটা কেমন হতো? আচ্ছা, আদ্রাফ এমন প্রস্তাব কেন দিয়েছিল? ও তো চাইলে স্যারোগেশন ছাড়াও জোর করতে পারত, আর তা যে কোনো মেয়েকেই। এই প্রস্তাবটার জন্য মনকে বা কেন পছন্দ করলো? আদ্রাফ কি কোনোভাবেই মেয়েদের সংস্পর্শে আসতে চাইতো না? আর ম্যানেজার থেকেই শুনেছে ওর জীবনে কোনো একটা বিষাক্ত অতীত ছিল। তার মানে কি ওই অতীতটা নারী জাতি নিয়েই ছিল? তার কাছে এখন পানির মতো সব পরিষ্কার, শুধু অতীতটা অজানা। তবুও কোনো মেয়েকে এমন একটা প্রস্তাব দেওয়া মোটেও সম্মানজনক নয়, তাও যদি মনের মতো এতিম মেয়েকে। ও কি জানতো না মনের এই ঢাকা শহরে চলার মতো কিছুই ছিল না? তারপরও মন মনে মনে বলতে থাকে, আচ্ছা, আমি কেন ওনার কথা এত ভাবছি? হয়তো মনের ভেতরেই কোনো কিছু লুকিয়ে ছিল, যেটা প্রকাশ পাওয়ার আগেই সব কিছু ওলট পালট করে দিয়েছে এই মানুষটা। না না, আমি এটা কি ভাবছি? ওই মানুষটার জন্য আমার মনে কিছুই ছিল না। ওনাকে আমি শুধুই ঘৃণা করি। তবুও একটু উপদেশ তো দেওয়াই যায় মানুষটাকে। হয়তোবা মানবে না, তবুও বলতে তো দ্বিধা নেই, যাতে করে অন্য কোনো মেয়েকে যেন আর এমন প্রস্তাব না দেয়। আমি কালকেই এই চিঠিটা পাঠাবো। কিন্তু মন তো এটা জানে না তার অনুপস্থিতিতে আদ্রাফ অন্য কোনো মেয়েকে নয়, বরং মনকে নিয়েই ভাবতে ভাবতে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। কি রে, কি ভাবিস এত? সেই কখন থেকে নিচে থেকে ডাকছি রাতের খাবার খাওয়ার জন্য, তোদের দুজনের কোনো সাড়াই নেই। তাই তো রুমে আসলাম। আর এই মেয়েটাও না সেরা ফাঁকিবাজ। পড়ার সময়ই ওর যত ঘুম সব আসবে। আর জানালা খুলেছিস যে, ঠান্ডা ধরবে, বন্ধ করে ফেল। মিমকে ডেকে নিয়ে আয় নিচে। তোর আঙ্কেল তোদের সাথে খাবে বলে সেই কখন থেকে বসে আছে। আমি মিমকে নিয়ে আসছি, তুমি যাও। আয় দ্রুত। মন জানালাটা বন্ধ করে মিমকে ডেকে নিয়ে নিচে চলে গেল। সারাদিন যতই হাসি খুশি থাকুক না কেন, রাত হলেই সব মনে পড়বে। যতই ভুলে থাকতে চায়, ততই সামনে আসে সব। রাত হলেই অতীতটা তাকে ঘিরে ধরে। তবু সবার সামনে শক্ত মনের হয়ে থাকে মন, যেন সব ভুলে গিয়েছে অতি তাড়াতাড়ি। অন্তত আর কারো সামনে না হোক। এই মানুষগুলোর সামনে সব ভুলে থাকতে হবে মনের, কারণ এদের কাছে যে মন ভীষণভাবে ঋণী। আদ্রাফ মাথা ধরে দুলু দুলু পায়ে হেঁটে অফিসে প্রবেশ করল। ম্যানেজার দেখে ধরার জন্য এগিয়ে আসলে আদ্রাফ হাত দিয়ে ইশারায় বলল, ও ঠিক আছে। আদ্রাফ কেবিনে প্রবেশ করার সময় মনের কাজের জায়গাটা চোখে পড়ে। মনের জায়গায় এখন অন্য কেউ বসা। ওই জায়গায় বসে কতবারই মনকে কাজ করতে দেখেছে। মজার ব্যাপার হলো, একটা সময় মন নিজেই আদ্রাফকে লুকিয়ে দেখত। আদ্রাফ তাকালে চোখ সরিয়ে নিত। সেই সময়টা আর এখনের মধ্যে বিস্তর তফাৎ। সেই চঞ্চল্য স্নিগ্ধ মুখ এখন হঠাৎ শুধু চোখের সামনেই ভাসে, বাস্তবে আর এখন দৃশ্যমান হয় না। বুক চেড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আদ্রাফের। মন চলে যাওয়ার আগে এতটা খারাপ কখনোই লাগেনি আদ্রাফের, যতটা আজ এখন লাগছে। আদ্রাফ কেবিনে প্রবেশ করে চেয়ারে মাথা ধরে বসে পড়ল। সব কিছুই এখন স্বাভাবিক, শুধু স্বাভাবিক নয় আদ্রাফ। সবাই সব কিছু ভুলে গেলেও আদ্রাফ ভুলেনি। এই 2 মাস অফিস শেষে রাত পর্যন্ত ঢাকার কম বেশি সব জায়গায় গিয়েছে আদ্রাফ। হয়তো ভুল হলেও মনকে একটু দেখবে এই আশায়, কিন্তু
কোনো জায়গায় মুনের দেখা পেল না। ঢাকার ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলোরও আনাচে কানাচে খুঁজেছিল আদ্রাফ মুনকে। প্রতি জায়গায় গিয়ে মুনের ছবি দেখিয়েছিল, কিন্তু কেউই মুনের খবর দিতে পারেনি। এক মুহূর্তের জন্য মনে হলো সব কিছু ছেড়ে ছুঁড়ে মুনের কাছে চলে যেতে। চোখ বন্ধ করলেই মুনের মুখ ভেসে ওঠে। সারা দিন রাত এখন শুধু বিষণ্ণতা লাগে। হতাশা ঘিরে ধরেছে আদ্রাফকে। সব কিছুই এখন বিষাদ লাগে, প্রচণ্ড বিষাদ। স্যার আসতে পারি? আদ্রাফ চেয়ারে মাথা এড়িয়ে চোখ বন্ধ করেই ছিল। কর্মচারীর ডাকে চোখ খুলে হাতের ইশারায় ডাকল। স্যার আপনার নামে একটা চিঠি এসেছে। চিঠি? আমার নামে অফিসে কে চিঠি দিবে? সামনাসামনি তো বলতে পারে। প্রেরককে? স্যার প্রেরকের নাম ঠিকানা কিছুই উল্লেখ করেনি, শুধু আপনার নামটা আর অফিসের অ্যাড্রেসটাই দেওয়া। আচ্ছা, টেবিলের উপর রেখে যাও। ছেলেটি হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে চিঠি আদ্রাফের সামনে রেখে বেরিয়ে গেল। আদ্রাফ চিঠিটা হাতে তুলে নিল। নীল মোলাটের একটা খাম। কে দিবে এমন চিঠি নিজের নাম ঠিকানা না দিয়ে? আদ্রাফ চিঠিটা খুলেই পড়তে শুরু করলো। আসসালামু আলাইকুম। কেমন আছেন ফারহান আদ্রাফ স্যার? আশা করি ভালো আছেন। কিছু কথা বলার জন্যই আপনাকে চিঠিটা লেখা। হয়তোবা চিঠি খোলার আগে চেনেননি, কিন্তু এই 2 লাইন পড়েই চিনে ফেলেছেন চিঠির দাতাটা কে হতে পারে। আচ্ছা, তবুও পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মুন। আপনার অফিসে 1 মাস চাকরি করেছিলাম। মনে আছে আপনার? হয়তোবা মনে পড়েছে। জানেন, আমার আপনজন বলতে কেউ ছিল না এই পৃথিবীতে। আপনার প্রস্তাবটা শোনার পর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল মারা যাই, কারণ বেঁচে থাকলে ওই শহরে আপনার থেকে লুকিয়ে থাকতে পারতাম না। চাকরির খোঁজে বের হতেই হতো আমার। তবুও ওই সময় আমার জীবনে একটা মানুষ ছিল। তার জন্যই আজ আমার আর একটা নতুন সকালের সূচনা হয়েছে। আপনার কি মনে হয়, আপনি কি মনে করেছিলেন টাকার জন্য সবাই সবকিছু করতে পারে? এটা আপনার ভুল ধারণা। সবাই এক নয়। আপনার এই অশালীন প্রস্তাবটা শুনে আমার ভীষণ রাগ হয়েছিল সেদিন। এটা যে কোনো মেয়ের জন্যই অসম্মানজনক। একটা মেয়ে সমাজে ভালোভাবে বাস করলেও তার থেকে কোনো না কোনো দিন কথা শুনতেই হয়। নারীদের ভালোভাবে কোনো স্বাধীনতা নেই। কোনো মেয়ে পড়ালেখা শেষ করে বিয়ে করতে গেলেও দোষ। তার উপর যদি একটা মেয়ে বিয়ে ছাড়াই গর্ভবতী হয়, তাহলে তো কোনো কথাই নেই। একটা ছেলে মেয়েটাকে ব্যবহার করে চলে গিয়েছে, এইখানেও ছেলেটাকে কোনো দোষ দিবে না, সব দোষ মেয়েটারই। আর আপনার প্রস্তাব অনুযায়ী কোনো মেয়ে যদিও বা এমন করে, তাহলে ওই ছেলেটার প্রতিনিয়ত কথা শুনবে মানুষের কাছ থেকে। এক একটা শব্দই এক এক জঘন্য। জানেন, পৃথিবীতে কিন্তু সব মেয়ে এক নয়। সব মেয়েকে এক পাল্লায় মাপবেন না। আপনি এমন প্রস্তাব আর কোনো মেয়েকেই দিতে না দেন, এই জন্যই চিঠিটা লেখা। আমার জীবনটা আপনি ওই এক মুহূর্তের মধ্যে ওলটপালট করে দিয়েছিলেন। যাই হোক, হয়তোবা চিঠিটা অগোছালো হয়েছে, তবুও মূল কথা যেটা বোঝাতে চেয়েছে আশা করি বুঝেছেন। ভালো থাকবেন। আদ্রাফ চিঠিটা পড়ে স্তব্ধ। যাকে এতদিন যাবৎ খুঁজে চলেছে তারই চিঠি। চিঠিটা পড়ে আবারও এক রাশ হতাশা এসে ঘিরে ধরল। সে তো মা জাতিকে ঘৃণা করে, তবে আর সব মেয়েকে তো যথেষ্ট সম্মান করে। মন ওকে খারাপ ভেবেছে। আদ্রাফ চিঠিটা নিয়ে উল্টে পাল্টে দেখল, না, চিঠিতেই কোনো ঠিকানা নেই। একবার যদি মনের সামনে দাঁড়াতে পারতো। কিছুই ভালো লাগছে না আদ্রাফের। চিঠিটা পড়ে সব কিছু আরও বিষাদময় লাগছে। মনের কথাটাই ঠিক, সব নারী এক নয়। সবাই যদি এক হতো, তাহলে এই শহরে এত ভালো ভালো মা থাকতো না। অন্যায় করেছে সে। একজনের শাস্তি আরেকজনকে কেন দিতে চেয়েছে এসে? মেয়েটার জীবনটাই তছনছ করে দিল। কোথায় আছে মেয়েটা? এই জীবনে তো ওর আপনজন কেউ নেই। ওর সাথে এমন অন্যায় করতে আদ্রাফের বাদ মানল না। ওর সাজানো গোছানো লাইফটাকে এমন না করলেও পারত আদ্রাফ। মাথা ধরে বসে পড়ল আদ্রাফ। চিঠিটা পড়ার পর থেকেই অন্যায়রা সব ঘিরে ধরেছে। চিঠিটা পড়ার পর থেকেই সব হতাশা এসে ঘিরে ধরল, যা আদ্রাফ কল্পনা করেনি। আজকের সারাটা দিন বিষণ্ণতায় কাটবে,
কি করবে ও? দেখতে দেখতে কেটে গেল বছর দুয়েক। দিন চলে যায় আপন গতিতে, শুধু রয়ে যায় কিছু তিক্ত স্মৃতি, যে স্মৃতিগুলো মানুষকে এক বিষাক্ত যন্ত্রণার মধ্যে ফেলে রাখে। এখন অফিস শেষে সারা সময় রুমে একা একা বসে থাকে আদ্রাফ। জীবনটা ধীরে ধীরে কেমন যেন তিক্ত হয়ে উঠেছে। আগের মতো এখন আর কোনো কিছুই ভালো লাগে না। আদ্রাফের বাবা আদ্রাফের রুমে ঢুকে ছেলের এই অবস্থা দেখে সিদ্ধান্ত নিলেন ছেলের বিয়ে দিবেন। দিন দুয়েক পরে উনি পাত্রী দেখার জন্য জোর করতে লাগলেন আদ্রাফকে। আদ্রাফ নির্বিকার থাকে, কিছু একটার চিন্তায় থাকে সবসময়। বাবাকে উত্তর দেয়, বিয়ের কথা বলো না বাবা, আমার ইচ্ছে নেই। এভাবে একা কতদিন থাকবি? বয়স তো হলো। এই মুহূর্তে বিয়ে করতে প্রস্তুত নই আমি বাবা। সেই 2 বছর ধরে বলে আসছিস তুই প্রস্তুত নেই, আর প্রস্তুতিটা কবে হবে, কখন? বাবা এসব শুনতে আমার ভালো লাগছে না। বিয়ে কর, নতুন বউকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবি, ভালো লাগবে। বাবা প্লিজ, আমি ঘুমাবো। ছেলের রুম থেকে হতাশ মুখে বেরিয়ে গেল আদ্রাফের বাবা। আদ্রাফ রুম অন্ধকার করে বসে রইল। সন্ধ্যার পর একটু গিটার নিয়ে বসে, হয়তো গিটারের সুরেই কেউ একজনকে খুঁজে চলে। একাকিত্বরা চারদিক থেকে এসে চেপে ধরে আদ্রাফকে। জীবনটা তিক্ত হয়ে উঠছে দিন দিন। অফিস বাড়ি এসবের বিরক্তি এসে গেছে, আর ভালো লাগে না। সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও যেন চলে যেতে ইচ্ছা করে। কোনো একটা অপরাধ বোধ জেগে ওঠে। এই অপরাধ বোধ কিসের? নিজেকে প্রশ্ন করতে মনের মুখ ভেসে ওঠে চোখের সামনে। একটা নিষ্পাপ এতিম মেয়ে, নিজের আপন জায়গা হারা আদ্রাফের জন্য। কত সুন্দর হাসি খুশি ছিল মেয়েটা। ওর জীবন এক মুহূর্তের মধ্যে উলটপালট করে দিয়েছিল আদ্রাফ। ভেতরটা দগ্ধ হচ্ছে পুরানো যন্ত্রণায়। তার উত্তাপ ছড়িয়ে পড়েছে চারদিকে। নিজের ভুলের জন্যই নিজেকেই ধিক্কার জানাতে ইচ্ছা করছে। সময় ঠিক সময়ে তার প্রতিশোধ নিয়ে নেয়, যেমন এখন নিজে নিজেই পুড়তে হচ্ছে। আজকাল ঘুমের ঘোরে মনের প্রতিচ্ছবি ভেসে ওঠে। মেয়েটা কোথায় আছে কে জানে? কি নিষ্পাপ পবিত্র মুখ ছিল মেয়েটার, কত চঞ্চল, কত মিষ্টি ছিল। অথচ মেয়েটার সব কিছু ওলটপালট করে দিয়েছে এই আদ্রাফ। ভাবতেই নিজেকে কেমন যেন স্বার্থপর মনে হয়। মনের সাথে একবার দেখা করা দরকার। হয়তো ও এখন আর একা নেই, ওর জীবনে অন্য কেউ এসে গেছে। অন্য কেউ এসে গেছে, এটা ভাবতেই বুকটা মুচড়ে উঠল আদ্রাফের। যদি এটা সত্যিও হয়, তাহলে আদ্রাফ কিভাবে থাকবে ওকে ছাড়া? তবুও এটাই হয়তো আদ্রাফের শাস্তি হবে। মনের জীবন এখানে ভালোই চলে। 1 বছর আগে ও পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব নিয়েছিল। এটা দিয়েই এখন ওর পড়াশোনা চালিয়ে নেয়। অবশ্য মিমের বাবা মায়ের অনেক আপত্তি এটা নিয়ে। ওনারা বলেছেন মিমের মতো করেই মনের সব দেখবে। আজকে ক্লাসে প্ল্যান হয়েছিল কলেজ থেকে একটা ট্যুর দেওয়ার। ট্যুরের প্ল্যান হচ্ছে চট্টগ্রামের মহামায়া লেক, মিরসরাই উপজেলায় অবস্থিত এটা। থাই গ্লাসের কাচ ভেদ করে সূর্যের রোদের আলো আদ্রাফের বিছানায় এসে ঘাপটি মেরে বসে আছে। লেপের ভেতর থেকে মাথা বের করে চোখ বন্ধ করে আড়মোড়া ভাঙে আদ্রাফ। আস্তে আস্তে চোখ খুলেই জানালার দিকে তাকিয়ে একটা হাই তুলে কাল রাতে এসেই শুয়ে পড়েছিল। অনেক মাস পর শুভ্র আর বাকি বন্ধুরা একটা পার্টির আয়োজন করেছিল, সেই সুবাদে ওখানে যাওয়া। জানালার পর্দাও দিতে মনে ছিল না, যার দরুন ঘরে সূর্যের আলো প্রবেশ করতে পেরেছে। অবশ্য এমন মিষ্টি রোদ আদ্রাফের খারাপ লাগছে না, বরং অলস্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। শীতের দিনে নরম বিছানা সঙ্গে এমন মিষ্টি রোদ, কারই বা উঠতে ইচ্ছা করবে এমন আরামের ঘুম ছেড়ে? তবে এখন আলস্যটাকে প্রাধান্য দিলে চলবে না, শুভ্রদের সাথে দেখা করতে হবে।
তারপর অফিসে। অবশ্য অফিসে না গেলেও চলবে, কিন্তু শুভ্রদের সাথে দেখা করতেই হবে। ওদের না জানি কি জরুরি কথা আছে, তাই আলস্যটাকে ত্যাগ করে আদ্রাফ উঠে পড়ল বিছানা ছেড়ে। ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল আদ্রাফ। হাত ঘড়িতে সময় দেখে নেয় অলরেডি 10 মিনিট লেট। যেতে এখনও আরও 20 মিনিটের মতো লাগবে। এর মাঝে ট্রাফিক জ্যামে আটকে পড়ল। ট্রাফিক জ্যামের আশপাশটা দেখছিল আদ্রাফ। হুট করে ফুটপাতে চোখ পড়ল। মেয়েটা আগে আগে হাঁটছে আর ছেলেটা মেয়েটার পরেই দৌড়াচ্ছে। বোঝা যাচ্ছে মেয়েটা কোনো কিছু নিয়ে রাগ করেছে ওই ছেলেটার সাথে। মেয়েটা বোধহয় অনেক রাগী। এসব দেখতে দেখতেই আনমনে হেসে উঠল আদ্রাফ। আদ্রাফ রেস্টুরেন্টে ঢুকেই দেখতে পেল ওর বন্ধুরা হাজির। ও একটা চেয়ার টেনে বসে পড়ল। শুভ্র ওকে দেখে বলল, মন খারাপ নাকি তোর? না, আমি ঠিক আছি। বল তোরা, কি এত জরুরি কথা? এটা শুনেই শুভ্র আবারও বলে উঠল, দোস্ত, অনেকদিন হয় না কোথাও ট্যুর দেওয়া হয়নি, চল একটু ট্যুর দেওয়া যাক, তোর মাইন্ডও ফ্রেশ হবে। আদ্রাফ চেয়ারে বেঁকিয়ে বসেছিল। ওর কথা শুনে সোজা হয়ে বসল। ওর নিজেরও ইচ্ছে হলো ওদের সঙ্গ দেওয়ার। অন্তত মাইন্ডটা ফ্রেশ হবে আর মনের ভূতও মাথা থেকে নামবে কিছু সময়ের জন্য হলেও। আদ্রাফও ওদের সম্মতি দিয়ে বলল, তা ঠিক বলেছিস। বল, ট্যুরের প্ল্যান কোন জায়গায়? অনেক জায়গায় তো ঘুরলাম, এবার না হয় চট্টগ্রামে কোথাও ট্যুর দেই। আহান উৎসুক হয়ে বলল উঠল। হ্যাঁ, তা ঠিক বলেছিস। এবার চট্টগ্রামে হয়ে যাক ট্যুর। তা চট্টগ্রামের কোন পিকনিক স্পটে ঘোরার প্ল্যান করেছিস? চট্টগ্রামের মহামায়া লেকে যাই এবার। সবাই সম্মতি জানালো। তাহলে 19 তারিখ রাতে আমরা গাড়ি উঠছি, 20 তারিখ ওখানে মহামায়া লেকে পারফেক্ট টাইমে পৌঁছে যাব। সবাই সম্মতি জানে আড্ডা শুরু করে দিল। মূলত এই ট্যুরটা আদ্রাফের জন্যই করেছিল শুভ্র, যাতে করে আদ্রাফের মন মানসিকতা একটু ফ্রেশ হয়। 19 তারিখ যথাসময়ে আদ্রাফ, শুভ্র আর বাকিরা সবাই স্টেশনে পৌঁছালো। সকালেই পৌঁছে গেল ওরা সবাই চট্টগ্রামে। তারা সবাই গাড়ি থেকে নেমে একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা সেরে হোটেলে গেল একটু ফ্রেশ হওয়ার জন্য। মূলত হোটেল অনলাইনে আগে থেকে বুক করে রেখেছিল শুভ্র। সবাই এক এক করে হোটেলে স্ব রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপরে এক এক করে সঠিক টাইমে বের হয়ে এলো মহামায়া লেকের উদ্দেশ্যে। অন্যদিকে মিম আর মুন দুজনেই অনেক এক্সাইটেড, কারণ অবশেষে অনেক দিন পর তাদের স্বাদের দিনটা এলো। মিম তো সেই খুশি। বাসা থেকে বের হওয়ার সময় আঙ্কেল আর আন্টি বারবার করে বলে দিয়েছে যাতে করে ওরা যেন আজে বাজে জিনিস না খায় এবং এই এরিয়া থেকে যেন বের না হয়, কলেজের আওতায় থাকে যেন সব সময়। আর মন হ্যাঁ বোধক মাথা নেড়ে সব বুঝে নিল আর বেরিয়ে গেল, কারণ কলেজে বলে দিয়েছিল যাতে দেরি না করে। অবশেষে মহামায়া লেকের উদ্দেশ্যে কলেজ গাড়ি ছেড়ে দিল। আর অন্যদিকে আদ্রাফরাও প্রায় কাছাকাছি চলে এলো মহামায়া লেকের। মহামায়া লেক একটা প্রাকৃতিক লেক। বিশাল এলাকা জুড়ে পাহাড়ি লেকের পানি দিয়ে এই এলাকা গঠিত। এখানে রয়েছে পাহাড়ি গুহা, রাবার ড্যাম এবং ঝর্ণা। মুহুরী নদী ফেনী জেলা এবং নোয়াখালী জেলা থেকে এটিকে আলাদা করেছে। মহামায়া লেক এক অপূর্ব সুন্দর জায়গা, যেটি নিজের চোখে না দেখলে এর সৌন্দর্য কোনো দিনও বোঝা সম্ভব না। সেই সময় আদ্রাফরা কায়াকিং করে নেমেছে মাত্র। হঠাৎ মনে হলো ওই দূরের ভোটটাতে পাখির মতো ডানা মেলে মনের মতো কেউ একজন বসে আছে। অবশ্য পুরোটা চেহারাই অস্পষ্ট। আদ্রাফ নিজেই নিজের মাথায় বাড়ি দিল। মস্তিষ্কের সাথে সাথে চোখটাও হয়তো গিয়েছে। মনের কথা ভাবতে ভাবতে
আদ্রাফ যেন বাকহারা। কি করবে ও ভেবে পাচ্ছে না। এটা কি সত্যি মন? আদ্রাফ দ্রুত পিছন ফিরে দেখল কেউ নেই ওখানে, কিন্তু ও দেখেছে মুনকে, স্পষ্ট দেখেছে। আদ্রাফ যেন একটা ঘোরের মাঝে আছে। ও আসছিল পানির বোতলের জন্য দোকানে, যে কাজের জন্য আসছিল এটা না নিয়ে ও আবার বন্ধু মহলে ফেরত গেল। আদ্রাফকে এত তাড়াতাড়ি আর খালি হাতে ফিরে আসতে দেখেই শুভ্র বলে উঠল, কিরে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? আর পানির বোতলই বা কই? আমি তো নিজেই গিয়ে আনতে চেয়েছিলাম, তুই তো আমাকে যেতে দিলি না, নিজেই গেলি, এখন খালি হাত কেন? আদ্রাফ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, মুনকে দেখেছি। কি? কোন মন? ও মন, তুই সত্যি বলছিস? আরে দূর, এটা হয়তো তোর ভ্রম হবে। এই 2 বছরে তুই প্রতি জায়গায় মনকে দেখছিস, কিন্তু সামনাসামনি এটা অন্য কেউ, এবার এমন কিছু দেখছিস। আদরাপ, এই সব কিছু তোর ভ্রম। আমি বিশ্বাস করতে পারছি না মুন এই জায়গায় আছে এটা। শুভ্র এবার আদ্রাফকে সিরিয়াস ভাবে নিল। তাই শুভ্র আদ্রাফকে বলল, কোন জায়গায় দেখছিস চল। আদ্রাফ ওকে দোকানের সামনে যেই জায়গায় মন ধাক্কা খেয়ে পড়ে যেতে নিয়েছিল সেই জায়গায় নিয়ে আসলো। নিয়ে এসেই শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল। আদ্রাফ দোকানে আসতে মেয়ে একটা তাড়াহুড়ো করে বের হতে গিয়ে হাতের বোতলটা নিচে পড়ে গিয়েছিল। এরপর আদ্রাফকে দুঃখিত বলে খেয়াল না করেই চলে গিয়েছিল। আদ্রাফ প্রথমে ভ্রম মনে করে দাঁড়িয়েছিল, কিন্তু এরপর যখন পিছনে ফিরল তখন নাকি আর দেখেনি মেয়েটাকে। শুভ্র আদ্রাফের মুখ থেকে এসব শুনেও বিশ্বাস করতে পারল না, কারণ গত 2 বছর ধরে আদ্রাফ মনের মতো মেয়ে দেখেই চলেছে, কিন্তু একবারও সত্যি হয়নি এটা। শুভ্রের মাঝে মাঝে অনেক আফসোস হয় যে তার এই ভাইয়ের মতো বন্ধুটা মানসিকভাবে এত বিপর্যস্ত কিভাবে হলো। পুরো বিজনেসের সবাই আদ্রাফকে প্রচুর সম্মান করে, শ্রদ্ধার চোখে দেখে, কিন্তু তারা তো শুধু বাইরের আদ্রাফকে দেখেছে, ভিতরের আদ্রাফকে তো কেউ দেখছে না। বাইরে যথেষ্ট শক্ত গম্ভীর থাকুক না কেন, এই মানুষটা ভেতরে অনেক নরম মনের। এই 2টা বছর তো মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে আদ্রাফ, কিন্তু বাইরে একদম শক্ত থাকে, শুধু শুভ্রের সামনেই ভেঙে পড়ে। শুভ্রের অনেক খারাপ লাগে। যদি এই ভাই সমান মানুষটার জন্য কিছু করতে পারত, যদি পারত মনকে আদ্রাফের সামনে এনে ওর ভুলগুলো ভাঙিয়ে দিতে। শুভ্র সামনে গিয়ে দেখতে পেল মন আর আরেকটা মেয়ে আর ছেলে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না ও আদ্রাফের মনকে দেখেছে। মনকে সত্যিকারে এখন দেখলে আদ্রাফের কি রিয়াক্ট হবে? শুভ্র এই প্রথম মনে ভাবল। আদ্রাফের জন্য কিছু একটা করতে পারবে? শুভ্র ওদের সামনে গিয়ে বলল, হাই, আমি শুভ্র, আপনি কি মন? মন পিছনে ফিরে শুভ্রকে দেখে ভূত দেখার মতো করে চমকে উঠল। 2 বছর আগে শুভ্রকে সে দেখেছিল। যদি এখন নাম না বলতো তাহলে চিনতও না কখনো। মন কোনো মতে বলে উঠল, আপনি? হ্যাঁ আমি। চিনতে পেরেছো তাহলে? আসলে এখানে আমি তোমাকে দেখিনি, আদ্রাফই তোমাকে বোতল আনার সময় দেখছিল। ও গিয়ে আমাকে বলছিল, কিন্তু আমি ভ্রম বলে উড়িয়ে দিয়েছিলাম। কারণ কি জানো, এই 2 বছর আদ্রাফ প্রতি জায়গাতেই নাকি তোমার মতো কাউকে দেখতে পেত। ও মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। মন আদ্রাফ এখানে কথাটা শুনে স্তব্ধ। মানুষটাকে ও এখনো ভুলতে পারেনি। কতদিন পর এই নাম কেউ বলল। কেমন আছে মানুষটা? হয়তো বিয়ে করে পরিবার নিয়ে এসেছে এখানে, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে মানে? আর ভ্রমই বা কেন হবে? মনের মনে অনেক প্রশ্ন এসে জমা হয়েছে। এইসব প্রশ্নের উত্তর এখন সামনে থাকা ব্যক্তি শুভ্রই দিতে পারবে। আদ্রাফের সামনেই মন দাঁড়িয়ে। আদ্রাফ যেন হতবাক। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে সামনে হাত বাড়িয়ে মনকে ছুতে গেলেই মন অদৃশ্য হয়ে যাবে, কারণ এই 2 বছর প্রতিদিনই মন এমন করে আসতো
আর আদ্রাফের করা ভুলগুলো ধরিয়ে দিত। ওকে মুহূর্তে মুহূর্তে অনুশোচনায় পড়তে দিত তার কল্পনায়। হাত বাড়ালেই অদৃশ্য হয়ে যেত। তখন মনের আর কোনো অস্তিত্ব থাকতো না। তাই এবারও একইভাবে আদ্রাফ হাত বাড়াতে নিলে আবার কি মনে করে গুটিয়ে নিল হাতটাকে। মন সামনে থেকে আদ্রাফের এই বাচ্চামো স্বভাব দেখে হাসি আর চেপে রাখতে পারল না। সে উচ্চ স্বরে হেসে উঠল। মনের হাসি শুনেই আদ্রাফ ঘোর থেকে বেরিয়ে আসলো। তার মানে কি এটা আদ্রাফের ভ্রম নয়? মন সত্যি ওর সামনে? আদ্রাফ যেন অবাকের চরম পর্যায়ে। সে কোনো মতে বলে উঠল, তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলেন বুঝি? আদ্রাফ যেন কথা বলতেই ভুলে গেল। এতদিন পর সে তার মন পাখিকে দেখছে। তার মানে কি মন তাকে ক্ষমা করে দিয়েছে? আদ্রাফের যেন খুশিতে তর সইছে না। এই যে কই হারিয়ে যাচ্ছেন কিছুক্ষণ পর পর, নাকি কল্পনায় সংসার টংসার বাচ্চা কাচ্চা নিয়ে ভেবে ফেলেছেন? আদ্রাফের কাশি উঠে গেল এই কথা শুনে। এই 2 বছরে লাজ লজ্জা সব খেয়ে ফেলেছে এই মেয়ে। তখন তো কথাও বলতো মাথা নিচু করে, আর এখন দেখি ভয়ও পায় না। এসব দেখেই মনের হাসি যেন থামতেই চাইছে না। ওকে কিছুক্ষণ আগে আদ্রাফের ব্যাপারে শুভ্র সব খুলে বলেছিল, আর আদ্রাফের কালো অতীতের ব্যাপারেও বলেছিল যে কেন সে নারী জাতিকে ঘৃণা করত। সে আদ্রাফের এই বিশ্বাস ভঙ্গ করবে, দেখিয়ে দিবে সব নারী এক নয়। তার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে শুভ্রের কাছ থেকে। শুভ্র তাকে এও বলেছে যে আদ্রাফ ওকে ভালোবাসে। এখন শুধু আদ্রাফের বিশ্বাস অর্জনের পালা। শুভ্র, মিম আর বাকিরা কেউই এখানে নেই। তারা সবাই অন্যদিকে ঘুরেছে। এখানে শুধু মুন আর আদ্রাফি আছে। তারা এখন ছোট 2টা পাথরের ওপর বসে আছে। পাশেই ঝর্ণার পানির কলকল ধ্বনি শোনা যাচ্ছে। মন আদ্রাফের দিকে তাকিয়ে দেখল সে এক ধ্যানে সামনে পানির দিকে তাকিয়ে আছে। মনও আর বিরক্ত করল না। সেও চুপচাপ বসে আছে অদূরেই তাকিয়ে। কোথায় হারিয়ে গিয়েছিলে এই 2 বছর? মন আদ্রাফের কথায় ওর দিকে তাকালো। আপনার জন্য থাকতে পারছি ওই জায়গায়। আদ্রাফ এই কথার জবাবে আর কিছু বলতে পারল না। আবারও আগের অপরাধ বোধ জাগ্রত হওয়ায় ও লজ্জায় কুঁকড়ে গেল। মন এটা বুঝতে পেরে নিজেকে নিজেই গালি দিল। কেন শুধু শুধু এসব বলতে গেল বেচারাকে? সব কিছু জেনেও আদ্রাফকে আবারও না চাইতে কষ্ট দিয়ে ফেলল। জানো, এই 2 বছর ঢাকার পুরো আনাচে কানাচে তোমায় খুঁজেছি কিন্তু পাইনি। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে তোমাকে আমি হারিয়ে ফেলেছি। প্রতিদিন তুমি আমার কল্পনায় আসতে। আজকেও তোমাকে দেখার পর আমি মনে করেছিলাম এই 2 বছরের ন্যায় আজও এটা আমার ভ্রম, যেন ছুঁয়ে দিলে অদৃশ্য হয়ে যাবেই। এই কথার জবাবে মন আর কিছু বলল না। 2 মাস পর দিন চলে যায় নিজের মতো করে। এখন সব কিছুই ঠিকঠাক। সেদিনের পর থেকে মনের সাথে আদ্রাফের সব কিছুই স্বাভাবিক। মন আদ্রাফকে ক্ষমা করে দিয়েছে। আদ্রাফের সাথে এখন মিমের ফ্যামিলিরও ভালো সম্পর্ক। আদ্রাফের অফিসের আরেকটা শাখা রয়েছে চট্টগ্রামে। সেই অফিসের কাজে চট্টগ্রামে আসলে মোম মিমদের বাসায় আসে। সেদিনের কথা, আদ্রাফ আর ওর বাবা চট্টগ্রামে মিমের ফ্যামিলিতে মনের ব্যাপারে বলেছে। ওনারাও ভীষণ খুশি, আর মিম তো বেজায় খুশি। অবশেষে সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেল মন আর আদ্রাফের। এখন আর কোনোই বাধা নেই। বাসর ঘরে বসে আছে মন। এতদিন লজ্জা না লাগলেও আজ এখন ভীষণ লজ্জা লাগছে। আদ্রাফ এসেই মনকে বলল দুজনে মিলে নফল নামাজ পড়ে নিতে। আর এদিকে মন তো বেজায় রাগ। মন ঘোমটা দিয়ে বসে আছে। সিনেমার মতো করে ওইটা তুলে বউকে দেখবে তা না করে উনি না দেখেই
উঠে যেতে বলছে। লাগবে না ওনার দেখা, রাগ করেছে মন। মন মুখ ভার করে নামাজের উদ্দেশ্যে ওয়াশরুমে চলে গেল অজু করতে। আর আদ্রাফ মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে ওর যাওয়ার পানে। নামাজ পড়ে উঠে আদ্রাফ রুমের বাইরে বের হয়ে গেল। মনের এটা দেখে কান্না কান্না ভাব এসে গেল। বিয়ের প্রথম রাত নিয়ে কতজনের কত আশা থাকে, আর আদ্রাফ একটু সময়ও দিচ্ছে না। মন আর কিছু না ভেবে বেলকনিতে চলে গেল। এখন সে কাঁদবে ভীষণ করে, যে কেন আদ্রাফ ওর সাথে ভালোভাবে কথা বলল না। তার উপর নামাজ পড়ে রুম থেকে কেন বেরিয়ে গেল। আসুক ও, মন আর কথা বলবে না আদ্রাফের সাথে। আজ পূর্ণিমা, চাঁদের আলোয় চারদিকে সব স্পষ্ট। মন যখন বেলকনির গ্রিলে হাত দিয়ে চাঁদ দেখতে ব্যস্ত, তখন ঠিক এক জোড়া হাত তার গলায় কিছু একটা পরিয়ে পাশেই সরে দাঁড়ালো। মন আর বুঝতে বাকি রইল না এটা কে। মন মুখ ঘুরিয়ে ফেলল ওদিক থেকে। সে ভীষণ রাগ করেছে আদ্রাফের ওপর। আজকের চাঁদটা ভীষণ সুন্দর, মনে হচ্ছে যেন কারোর সাথে অভিমান করেছে। একবার মেঘের আড়ালে চলে যায় তো আরেকবার বের হয়। মন এই কথার জবাবে কিচ্ছু বলল না। কিভাবে এর অভিমান ভাঙা যায় বলো তো মন পাখি? মন মুখ ভার করে বলে উঠল, চাঁদকে যখন সুন্দর বলছেন তখন ওনার থেকে জিজ্ঞেস করুন, আমাকে কেন? হুম, আমার পাশেই তো চাঁদ, তোমাকেই বলেছি। এই চাঁদকে তো প্রতিদিন দেখি, কিন্তু আমার পাশের চাঁদটা সহ একসাথে তো এই প্রথম দেখছি দুই চাঁদ একসাথে। সরেন এখান থেকে। আদ্রাফ মুচকে হেসে মনের গলার দিকে এগিয়ে আসতে মন চোখ মুখ খিচে বন্ধ করে পিছন দিকে সরে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি এখনো প্রস্তুত না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও আর কিছুর আভাস না পাওয়াতে মন এক চোখ খুলে দেখতে পেল আদ্রাফের হতভম্ব মুখটা। এরপর আদ্রাফ উচ্চস্বরে হো হো করে পেট চেপে ধরে হেসে উঠল। মন তো হতবাক, এখানে হাসির কি বলল সে। পরক্ষণে নিজের বলা কথাটা ভাবতেই লজ্জায় কুঁকড়ে গেল সে। সিরিয়াসলি মন পাখি, আমি তোমার গলার ধারে কাছে যেতেও এখন তোমার প্রস্তুতি লাগবে? এই দেখো, তোমার গলাতে আমি এখানে এসে এটা পরিয়ে দিয়েছিলাম, আর নামাজ পড়ে বাইরে বাবার রুমে এটার জন্যই গিয়েছিলাম। ওই দিন ভুলে ওখানে ফেলে এসেছিলাম। মন নিজের গলার লকেটটা নিয়ে দেখল একটা লাভ এর ভেতর চাঁদ লেখা খোদাই করা। অসম্ভব সুন্দর রকেটটা। তার মানে কি আদ্রাফ মন অর্থ চাঁদ বোঝাতে চেয়েছিল? পছন্দ হয়েছে চাঁদ? হ্যাঁ, ভীষণ। তারপর আদ্রাফ মনকে কোলে তুলে নিল আর বলতে লাগলো, এই 2 বছর অনেক কষ্ট দিয়েছ, আজ সব সুদে আসলে ফেরত নেব। কিন্তু কোনো কিন্তু না মন পাখি, আজ তোমার কোনো কথা শুনবো না। তারপর মনকে কিস করতে থাকে। একে অপরের ভালোবাসায় মিশে যায় দুজন। এভাবেই তাদের প্রথম রাতটা কেটে গেল। সেদিনের পর থেকে সব কিছুই আরও সুন্দরভাবে চলতে লাগলো। শুধু একটা জিনিসে মনের ভীষণ রাগ, কারণ আদ্রাফ আজ পর্যন্ত তাকে ভালোবাসি কথাটা একবারও বলেনি। হয়তোবা মনের কোথাও এখনও অতীতের বিশ্বাস ভাঙাটা রয়ে গিয়েছে, এখনও বিশ্বাস করে উঠতে পারেনি। আদ্রাফের অফিস থেকে আসার সময় মনের জন্য চকলেট, বেলি ফুল আনা আর মনের কেয়ার ভালোবাসা দিয়ে পরিবারটাকে আরও বেশি আগলে নিয়েছিল। এরপর খুশিটা আবারও বেশি বেড়ে গেল যখন শুনল মন মা হতে চলেছে। আদ্রাফ তো সেই খুশি। এভাবেই 8 মাস চলে গেল। এরপর আদ্রাফ আর টাইম পায়নি কাজের চাপে, তাই মনের 8 মাস চলাকালীনই প্ল্যান করলো লং জার্নি দিবে, কারণ মন নিস্তব্ধ রাতের জার্নি বেশি পছন্দ করে। ওই দিন অফিস থেকে এসেই দুজনে পুরো রাত গাড়ি করে ঘুরবে এই বলে গেল আদ্রাফ। অফিস থেকে এসেই দেখলো মন রেডি, আয়নার দিকেই তাকিয়ে আছে। আদ্রাফ এসেই
মনের দিকে চেয়ে থমকে গেল। মনকে প্রথম দিনের মতোই সুন্দর লাগছে। কি দেখো চাঁদ? মন ইনোসেন্ট ফেস করে কান্না কান্না মুখ করে বলে উঠল, এই দেখেন না কেমন লাগছে আমাকে, ফোলা পেট, আগে থেকে মোটুও হয়ে গিয়েছি ভীষণ। একদম না, তোমাকে তো একদম পরীর মতো লাগছে। মন আয়না দিয়ে আদ্রাফের দিকেই তাকিয়ে বলে উঠল, তাহলে ভালোবাসি বলেন না কেন? আদ্রাফ কিছু না বলে মনকে বের হতে বলে বেরিয়ে গেল। সবার জীবনে খারাপ সময় আসা ভালো। এই খারাপ সময়টা এসে আমাদের অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায়। তেমনি আদ্রাফের জীবনে এই সময়টা এসে শিখিয়ে দিয়ে গেল, যে থাকার সে শত বাধা পেরিয়েও থাকবে, আর যে চলে যাওয়ার সে রাজপ্রাসাদ থেকেও চলে যাবে। আজ আদ্রাফ অনেক দিন পর আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কি এক বিভীষিকাময় রাত ছিল সেদিন। গাড়িতে ওঠার পরই আদ্রাফ ড্রাইভ করা শুরু করেছিল। গাড়িতে ওঠার পরও মনের সেই বেজায় রাগ রয়ে গেছে, মুখ ভার করেছিল। আস্তে আস্তে ঢাকা শহরের সব দোকানই বন্ধ হয়ে যাচ্ছিল। পুরো রাত তখন নিস্তব্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মনের রাগ তো ভাঙার না। তাই আদ্রাফ রাস্তার অপর পাশে আইসক্রিমের দোকানটা দেখে আইসক্রিম আনতে বের হয়েছিল। বের হয়ে আইসক্রিম নিয়ে আনার সময় বিপরীত দিক থেকে চলাকালীন একটা বড় ট্রাক এসে মেরে দিল আদ্রাফকে। মনের চোখের সামনে দিয়ে যেন সব কিছু থমকে গেল। পুরো রাত তখন নিস্তব্ধ। পাশেই কয়েকজন দোকানদার বেরিয়ে এসে আদ্রাফের চারপাশ ঘিরে ধরল। আদ্রাফ চোখ বন্ধ করার সময়ও মনের দিকেই তাকিয়ে হাত বাড়িয়ে দিয়েছিল। মন যেন কথা বলার ভাষাটাও হারিয়ে ফেলেছে। চোখের সামনে আদ্রাফের রক্তাক্ত নিথর দেহটা পড়ে রইল রাস্তার মাঝে। এসব দেখার মাঝে মন গাড়ি থেকে বের হয়ে আদ্রাফের সামনে গিয়ে ওর নিথর দেহ দেখে সেন্সলেস হয়ে গিয়েছিল। এরপর মন আর কিছুই জানত না। যখন সেন্স ফিরে তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। পাশেই মিম বসেছিল মনের হাত ধরে। মন চোখ খুলতে আদ্রাফের কথা জিজ্ঞেস করে। তখন মিম উত্তরে বলে পাশের কেবিনে আদ্রাফের অপারেশন চলছে। মন এক প্রকার লাফিয়ে উঠে আদ্রাফের কেবিনের সামনে দৌড়ে গিয়েছিল। ওখানে শুভ্র দাঁড়িয়েছিল। জীবনে অনেক রোগীর চিকিৎসা করেছিল সে, কিন্তু নিজের ভাই সমান বন্ধুর অপারেশন করতে তার হাত কাঁপবে, কান্না আসবে, তাই সে অপারেশন থিয়েটারে ঢুকেনি। মিম এসে মনকে পাশের এক চেয়ারে বসিয়েছিল। অতিরিক্ত স্ট্রেস নিলে মনের বাচ্চার ক্ষতি হবে বলে। অপারেশন শেষে ডাক্তার বের হয়ে বলেছিল আদ্রাফের সুস্থ হতে অনেক দিন লাগবে, কথাও বলতে আস্তে আস্তে সময় নিতে হবে। পা ভেঙে গিয়েছিল, হাঁটাচলা করতে পারবে না। আপাতত বেড রেস্টে থাকতে হবে, মানে পুরো দিন রাতের জন্য একটা হোম নার্স লাগবে আদ্রাফের। কিন্তু মন মানেনি, সেই করবে আদ্রাফের সব কাজ। সেদিনের পর থেকে মন তার ভারী পেট নিয়েও আদ্রাফের সব কাজ করত। আদ্রাফ কিছুই বলতে পারত না, শুধু চেয়ে চেয়ে দেখত। মন অনেক কেয়ার করত আদ্রাফের। অবশ্য মিম কয়েকদিন থেকেছিল মনের সাথে। এরপর তার এক্সামের জন্য চলে যেতে হয়েছিল চট্টগ্রামে। মনের ডেলিভারির দিনেও সে আদ্রাফকে কাছে পায়নি। একসময় ফুটফুটে এক পরী আসলো মনের কোল আলো করে। মিম তো এক্সামের পর আবারও চলে এসেছিল মনের জন্য। শুভ্র আর মিমের দিন শুরু হতো পরীটাকে নিয়ে। এর মধ্যে শুভ্র আর মিমের মধ্যে অনেক ভাব হয়ে গিয়েছে। মন এক হাতে সব সামলাতো, সংসারের কাজ, আদ্রাফকে দেখাশোনা, সব মিলিয়ে পরিবারটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিত মন। এত কষ্টের পরও রাতে পরীটা
বেলি ফুল নিয়ে আসে আর খোপায় গুজে দেয়। আদ্রাফ ওভাবে মনকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি এমন সারপ্রাইজ? শুভ্র আর মিমের বিয়ে সামনের শুক্রবারে। কি সত্যি? কিন্তু মিম আমাকে বলেনি তো। আপনিও তো একটু বলেননি। আর শুভ ভাই, উনিও তো কিছু বলেনি। এতটাই পর হয়ে গেলাম সবার কাছ থেকে। মন মুখ ভারী করে বলে উঠল, আরে এটাই তো সারপ্রাইজ। অবশেষে দিনটি আসলো। আজকে মিমের গায়ে হলুদ। মন আজকেই চলে যাবে মিমের সাথে। মিম এসে মনের মেয়েকে তৈরি করে নিয়ে গিয়েছে ওর দাদার কাছে। আর আদ্রাফ শুভ্রর পক্ষ থেকে আসবে বিয়েতে। মনও পুরোপুরি রেডি। আদ্রাফ মুখ ভার করে বিছানার উপরে বসে আছে। এই বিয়েতে যেতে হবে না তোমার? মানে কি? ঠিকই বলেছি, যে বিয়ে আমাদের আলাদা করে দিচ্ছে সেই বিয়েতে না যাওয়াই ভালো। আদ্রাফ বাচ্চামো ফেস করে বলে, এক বাচ্চার বাপ হয়ে নিজেই এখনো বাচ্চা মনে স্বভাব করছেন। কে বলবে ইনি নাকি এক বাচ্চার বাপ? এই কথা বলে মন উচ্চ স্বরে হেসে উঠল। হাই আল্লাহ, আমাদের দুলাভাই এতটা বউ পাগল জানতাম না তো। আরে আমি মেয়ের জন্য বলছি। আদ্রাফ মাথা চুলকিয়ে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, সব বুঝি রে। রুমে ঢুকতে ঢুকতে বলে উঠল মিম। অবশেষে শুভ্র আর মিমের বিয়ের কাজ সব ঠিকঠাক সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের পরপরই আদ্রাফ মনকে নিয়ে চলে আসলো বাসায়। রাতে মন বাবুকে ঘুম পাড়িয়ে ঠিকঠাকভাবে সব গুছিয়ে রাখছিল। এমন সময় আদ্রাফ এসেই মনের চোখ বেঁধে দিয়ে কোলে তুলে নিল। মন চিৎকার করতে নিলেই আদ্রাফ ফিসফিস করে বলে উঠল, কোনো কথা না। আদ্রাফ মনকে ছাদে নিয়ে গিয়ে চোখ খুলে দিল। মন চোখ খুলতেই হতবাক। ছাদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, ছোট ছোট লাইট দিয়ে আর একটা ছোট কেক সহ। কেকের উপর লেখা, শুভ বিবাহ বার্ষিকী বউ, ভালোবাসি চাঁদ। মন পিছনে ফিরতেই দেখে আদ্রাফ হাঁটু মুড়ে বসে মনের দিকে রিং বাড়িয়ে দিয়েছে। মনের তো খেয়ালই ছিল না আজ তাদের বিবাহ বার্ষিকী। আদ্রাফ হাঁটু মুড়ে ওই অবস্থায় বলে উঠল, ভীষণ ভালোবাসি চাঁদ। তুমি আমার মুখ থেকে শুনতে চেয়েছিলে না? জানো আমার ভালোবাসার সম্পর্কে বিশ্বাসটা পুরোপুরি আসেনি কোনো দিন। তাই তো এত কেয়ার করার পরও তোমাকে কোনো দিন বলা হয়নি ভালোবাসি। আমার বাবারও প্রেমের বিয়ে ছিল, বাবাও ভীষণ ভালোবাসতো ওনাকে। আস্তে আস্তে বাবা ব্যবসা নিয়ে বিজি হয়ে পড়ে, আর আমার জন্মদাত্রী আমার 8 বছর চলাকালীন পরকীয়াতে জড়িয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু আমার বাবা তাও কোনো দিন আজ পর্যন্ত ওনাকে খারাপ বলেনি। আমার বাবার ভাষ্য মতে হয়তো বাবা তার স্ত্রীকে ঠিকমতো ভালোবেসে আগলে রাখতে পারেনি। কেমনে পারল ওই মহিলাটা একটা বাচ্চা রেখে পালিয়ে যেতে? তাদেরও তো প্রেমের বিয়ে ছিল, ভালোবাসা ছিল অনেক, তবুও কিভাবে পারল এটা করতে? সেই পর্যন্ত আমি ভালোবাসা শব্দটাকে ঘৃণা করতাম। কিন্তু তোমাকে যেদিন আমি প্রথম দেখি সেই দিনই ভালোবেসে ফেলেছি। তুমি আসার পর আমার সেই আগের বিশ্বাসটা ভেঙে দিলে। আমার অ্যাক্সিডেন্টের পর তুমি শিখিয়ে দিলে আসলেই সবাই এক নয়। তুমিও চাইলে তখন আমাকে ছেড়ে যেতে পারতে। টানা 3 মাস তুমি তোমার শরীর খারাপের মধ্যেও আমার খেয়াল রেখেছিলে। মানুষের জীবনে তো অনেক কিছুই অপ্রত্যাশিতভাবে হয়ে যায়, তেমনি করে তুমিও আমার জীবনে হঠাৎ করে চলে আসো। তুমি এসেই আমার সব কিছু অগোছালো করে দিয়েছিলে। মনের উপর তো আর কারো হাত থাকে না, কিন্তু ওই যে বিশ্বাসটা যে আসতো না আমার। আমি জানি তুমি কাছে থাকলে আমার মন টানবে, তাই তো তোমাকে দূরে সরানোর জন্য সেরোগেসির প্রস্তাবটা দেওয়া, যাতে করে সেরোগেসির মাধ্যমে তোমার বাচ্চা নিয়ে আমি তোমার অস্তিত্বটা সারা জীবন রাখতে পারি, আর তুমিও যেন আমাকে ঘৃণা করো। আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম একটা বাচ্চা মা ছাড়া সুন্দরভাবে জীবনে বাঁচতে পারে, কিন্তু তুমি দূরে যাওয়ার বুঝেছি তোমাকে ভুলবার নয়। আমার ধারণাটাও বদলে দিলে তুমিও দেখিয়ে দিলে সবাই এক নয়। এই যে এখন দেখো, এত কিছুর পরেও তুমি আমাকে ছেড়ে যাওনি, এক হাতেই সব সামলিয়েছিলে। এত কিছুর মাঝখানেও তোমার স্বামী নিয়ে জেলাস ছিলে, নার্স দিতে চেয়েছিল আমার জন্য, কিন্তু না, তুমি অসুস্থতার মধ্যেও আমার সব ধরনের কেয়ার করতে, অথচ আমি পাশে ছিলাম না তোমার সময়ে। এটাই তো ভালোবাসা। সত্যিকারে ভালোবাসা ছেড়ে যাওয়ার নয় চাঁদ। তুমি আমার আগের অতীতের বিশ্বাসটা ভেঙে দিলে চাঁদ। ভালোবাসি অনেক অনেক, হয়তো তোমার মতো করে বাঁচতে পারবো না, কিন্তু তবুও সবচেয়ে বেশি চেষ্টা করব। তুমি যে আমার মন পাখি। মন তো ওখানেই দাঁড়িয়ে কান্না করে দিয়েছে। এই কান্না যে দুঃখের নয়, সুখের। অবশেষে আদ্রাফ মুখ ফুটে বলল,
এটাই শুনতে চেয়েছিল আদ্রাফের মুখ থেকে মুন। আদ্রাফ উঠেই মুনকে রিং পরিয়ে দিয়ে চাঁদের দিকে ইশারা করে এই পূর্ণিমার চাঁদের মতোই তুমি আমার অন্ধকার জীবনটাকে আলো করে দিয়েছো। রাতের বেলায় চাঁদ যেমন পুরো আকাশটাকে সুন্দর বানিয়ে দেয়, ঠিক তুমিও আমার জীবনে এসে জীবনটাকে সুন্দর করে দিয়েছো। আমার জীবনে তুমি আমার চাঁদ, আমার জীবনটাকে তুমি পূর্ণ করে দিয়েছো। তুমি হিনা এই আদ্রাফের জীবন অপূর্ণ, তুমি আমার পূর্ণতা মন পাখি।